নমস্কার, আপকি আদালতে আপনাদের স্বাগত। আপনাদের মনে থাকবে গত সপ্তাহে আপকি আদালতে আমরা জেসিকা লাল মার্ডার কেসের গভীরে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। আমরা ডিপি যাদবকে হাজির করেছিলাম, ওনাকে প্রশ্ন করেছিলাম এই মার্ডার কেসের সম্পর্কে, আর ওনার কাছে জবাবও চাইছিলাম নীতিশ কাটারার মার্ডার কেসের ব্যাপারেও। আজ আপকি আদালতে আমরা হাজির করব জেসিকা লাল মার্ডার কেসের সবচেয়ে প্রধান সাক্ষীকে। আমরা আজ আরও একবার এই মামলার গভীরে যাওয়ার চেষ্টা করব। ফ্যাশন ডিজাইনার এবং সোশ্যালাইট বীণা রামানি आपकी अदालते हाजिर हो। সবার আগে আপকি আদালতে আজকের মোকদ্দমা শুরু করার আগে সওয়াল জবাবের কার্যক্রম শুরু করার আগে আজকের জাজ পিঙ্কি আনন্দের অনুমতি চাইব আজকের এজলাস শুরু করার জন্য। আদালতের মোকদ্দমা শুরু করা হোক। আপকি আদালতে প্রথম অভিযোগ বীণা রামানির ওপর। आपकी अदालते বীণা রামানির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি একেবারেই আইন মানেননি। বীণা, আপনার মনে আছে 7 বছর আগে 30শে এপ্রিল সেই কালো রাত যখন জেসিকা লালের মার্ডার হয়েছিল আপনার রেস্টুরেন্টে? আর এই কথাটা কি সত্যি যে দিল্লির তাবড় তাবড় লোক সেই পার্টিতে উপস্থিত ছিলেন? হ্যাঁ, এই কথাটা সত্যি। সবসময় এমনটাই হতো। আপনি প্রায়শই পার্টি দিতেন আর সবসময় ওই সব তাবড় লোকেরা আসতেন? সেই রাতে আমি পার্টি দিয়েছিলাম আমার হাসব্যান্ডের জন্য। সেই সময় কানাডায় চলে যাচ্ছিল ৩-৪ মাসের জন্য। আমি আমাদের যত কাছের বন্ধু ছিল প্রায় ৭০-৮০ জনকে ডেকেছিলাম এবং মালিনীরও নিজের পার্টি চলছিল ওই টাইমে। ওই পার্টি যে রেস্টুরেন্টে চলছিল সেটা অবৈধ ছিল? ওই রেস্টুরেন্টে আপনাদের লিকার সার্ভ করার, মদ সার্ভ করার কোনো পারমিশন ছিল না? এই কথাটাও সত্যি। আম আমাদের আ রেস্টুরেন্টের ইটিং প্লেসের লাইসেন্স ছিল অনেকদিন ধরেই। কিন্তু লিকার লাইসেন্স পেতে আমাদের খুব অসুবিধে হচ্ছিল। ওরা আ ওই টালবাহানা করে যাচ্ছিল। পাচ্ছিলাম না আপনার সহজে। মনে কি আইন সম্বন্ধে কোনো রেসপেক্ট ছিল না? আপনি বিনা লাইসেন্সে, বিনা এক্সচেঞ্জ ক্লিয়ারেন্সে আপনি ওখানে লিকার হুম। সার্ভ করছিলেন? এর জন্য আমরা খুব বড় রকমের we paid a very heavy price for it. We pleaded in court according to the law. We paid the fine. কিন্তু তার চেয়েও বড় আ আমাদের আমাদের রেস্টুরেন্ট, আমাদের ব্যবসা সব স্ট্যান্ড স্টিল হয়ে যায়। আমাদের বিল্ডিং এর সব ভাড়াটে চলে যায়। আমাদের অনেক বেশি মূল্য চোকাতে হয়েছিল। অন্য যেকোনো বিনা লাইসেন্সের রেস্টুরেন্ট যা পে করে তার থেকে। সারা দেশ জুড়ে বহু রেস্টুরেন্ট আছে যারা অপারেট করছে উইথআউট লাইসেন্স এবং তারা ফাইন পে করে। আমাদের সঙ্গে শুধু এটা হলো কেন বুঝলাম না। কিন্তু যদি আমি সেই রাতের কথা বলি, বলব যে মূল্য জেসিকা লালকে দিতে হয়েছিল, সেদিন রাত 11টার পরেও ওখানে লিকার সার্ভ করা হচ্ছিল, তাই না? না, বরং ১১টা ১১:৩০ শেষ হয়ে গিয়েছিল। দ্য পার্টি ওয়াজ ওভার বিকজ দ্য ফুড অ্যান্ড লিকার ওয়াজ ওভার। জেসিকা লালের ওপর গুলি এই জন্য চালানো হয়েছিল কারণ কোনো একজন আরও মদ খেতে চাইছিল, আরও লিকার চাইছিল, আর উনি মানা করে একদম দেন। এইজন্যেই কারণ ওখানে কিছু ছিলই না এবং আম আ ও এসে বারবার ডিমান্ড করছিল আরো লিকারের জন্য এবং আমার মেয়ে বলেছিল, "সরি সেখানে দেওয়া যাবে না। ইট ইস ওভার। আমরা আমাদের রেসপেক্ট করতে হবে জুডিশিয়ারি অ্যান্ড সাব জুডিস। তাই আমি বেশি বলতে পারব না এখানে প্রকাশ্যে। কিন্তু আমি মনে করি আপনারা যা কিছু এই বিষয়ে কাগজে পড়েছেন সেসব সত্যি এবং হ্যাঁ, উনি ড্রিংক মিনা, চেয়েছিলেন।" আপনি বলতে পারেন সেই কালো রাতে যখন জেসিকার মার্ডার হয় ঠিক কি ঘটেছিল? প্রায় ২:৩০ বা ২টো বেজেছিল। আর আমি চাইছিলাম যে আমাদের ভিতরের যে রেস্টুরেন্ট আছে ওটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাক। এমনকি পুরো জায়গাটাও পরিষ্কার করার। কারণ স্টাফদের ঘরে যেতে হবে। তো আমি দেখতে পাই যে ওই ভেতরের রেস্টুরেন্টে কিছু মানুষ ছিল। আর আম আ দু দু দূর থেকে আমি দেখছিলাম। আমি ভাবছিলাম আমি যাই, গিয়ে ওদের বলি। সে সময় মালিনী দৌড়ে আসে আর বলে, "মা ওখানে যেও না। ওখানে সবাই খারাপ লোক আছে আর আমার সঙ্গে খারাপভাবে কথা বলছে।" তো আমি আ সেই জন্যই যাচ্ছিলাম ওদের বের করার জন্য। তো আ ওরা তো বেরিয়ে গেছে যতক্ষণে আমি ভিতরে যাই, সিঁড়ি পর্যন্ত পৌঁছেছি তো আমি ভিতরে একটা আওয়াজ শুনতে পাই গুলির। আমি ভেবেছিলাম কোনো বেলুন ফেটেছে। আ বেলুন লাগানো হয়েছিল। আরেকটা সিঁড়ি যেই এগিয়েছি আবার গুলির আওয়াজ আপনি পাই। গানশট আ শুনেছিলেন? হ্যাঁ, গানশট আচ্ছা। ছিল। সেই সময় আমি দেখছিলাম জেসিকা ওই লোকদের মধ্যে আ দাঁড়িয়েছিল, ও পড়ে গেল।
আর তারপর ব্যাস ১-২ সেকেন্ডের পরেই ওরা যারা দাঁড়িয়ে ছিল তারা বেরিয়ে যেতে থাকে। সাইডে একটা সুইং দরজা ছিল, যার পিছনে কাউন্টার ছিল, বার কাউন্টার। তো সেই দরজাটা খোলা আর ওখান থেকে বেরিয়ে আসে সেই ছেলেটা যার নাম তখন আমি জানতাম না, যার নাম ছিল মনু শর্মা। আর আমার ইলেকট্রিশিয়ান ছিল। ওই ইলেকট্রিশিয়ান চেঁচাতে থাকে, "এই শুট করেছে।" আর ওখানেও যে বাইরের ছেলেরা ছিল তাদের মধ্যে একজন বোধহয় মুন্সি হবে, বলতে থাকে, "ওই শুট করেছে।" আর আমি সায়নকে বলি, "তাড়াতাড়ি যাও পুলিশকে ডাকো এবং সবাইকে বলো নিজেদের সেলফোন থেকে ডাকতে।" আর আমি ওই ছেলেটাকে আটকাচ্ছি। হোয়াইট টি-শার্ট আর ব্লু জিন্স পড়েছিল। আ হুম আর বাকি সব এইভাবে বেরিয়ে যেতে থাকে। আমার পিছনেই দরজাটা ছিল। আমি এইদিকে যাচ্ছিলাম আর ও যেই বেরোনোর চেষ্টা করেছে আমি রাস্তাটা আটকে ছিলাম। এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। আচ্ছা, আপনি হুম, ওকে আটকানোর চেষ্টা হ্যাঁ, আটকানোর করছিলেন। চেষ্টা করছিলাম। আর এটাও ভাবছিলাম যে তাড়াতাড়ি কেউ এসে যদি ওকে ধরে। আর আমি ওকে বলছিলাম, "তুমি কেন গুলি করেছো? তুমি পকেটে কেন গান রেখেছো? আমাকে দাও। তোমার নাম কি?" ও ও ও বলেছিল, "আমি করিনি।" আমি বলি যে, "সবাই বলছে তোমাকে দেখিয়ে যে তুমি করেছো।" আম ও ও তারপর বলছিল যে, "আমি করিনি।" আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তখন আমি ওর পিছনে দৌড়ই। আর দৌড়তে সবাইকে চেঁচিয়ে বলি, "তাড়াতাড়ি করে যার কাছে সেলফোন আছে ফোন করো। অ্যাম্বুলেন্সে, হসপিটালে।" আমি এটাও বলছিলাম যে, এক সীতারাম ভারত কাছাকাছি আছে, যশলোক কাছাকাছি আছে। যেখানে হোক নিয়ে যাও।" আর তারপর গেট পর্যন্ত পৌঁছই প্রায় ৮০-৯০ মিটার দূরে। ওখানে মেইন গেটে আমার হাসব্যান্ড দাঁড়িয়েছিল। ও আ তো ওকে আমি বলি যে, "এই ছেলে যে জেসিকাকে শুট করেছে তাড়াতাড়ি ওর পিছনে যাও। দেখো কোথায় পালিয়ে যাচ্ছে। আর আম আ আ ওর গাড়ির নাম্বারটা নিয়ে নাও।" আর পরে আমি জানতে পারি যে আমার হাসব্যান্ড পিছনে গিয়েছিল। ২ কিলোমিটার যায় আর পুলিশ স্টেশনেও পৌঁছেছিল। আর ও রাস্তাতেই উধাও হয়ে যায়। আমি যখন ফিরে আসি ওখানে তখন ২ টো ছেলে আমাদের ওয়েটার্স আ জেসিকাকে উঠিয়ে টেবিল ক্লথে র‍্যাপ করে বাইরে নিয়ে যাচ্ছিল। সেই সময় আমাকে রোহিত বাল ফোন করে বলে যে জাসলোকে কনট্যাক্ট করা গেছে। ওখানে ডক্টর অলোক চোপড়া আছেন। আমি তাড়াতাড়ি ফোন করে বলি যে, "তাড়াতাড়ি আপনাদের স্ট্রেচার বাইরে রাখুন। রাস্তায় আছি আমরা ১৫-২০ মিনিটে পৌঁছে যাব।" বিনা, একটা বড় বিষয় হলো যে ১৪৯ জন উইটনেস ছিল, তার মধ্যে ওরাও ছিল যারা আপনাকে এটা বলেছিল যে এই লোকটাই। আপনি সেন মুনশির নাম নিয়েছেন, আপনি হুম, একজন আ ওখানে রেস্টুরেন্টে কাজ করা মানুষের হ্যাঁ, নাম নিয়েছেন। হুম। কিন্তু এই সব মানুষ যদি আদালতে সাক্ষী দিয়ে দিতেন তাহলে হয়তো অ্যাকিউজডকে ধরা যেত। অবশ্যই, ওকে শাস্তি দেওয়া যেত। অবশ্যই। এবং ওরা যদি ভালো উইটনেসরা ভালো সুরক্ষা পেত, প্রোটেকশন পেত, ভালো করে কনফিডেন্স এবং প্রোটেকশন পেত, তাহলে অবশ্যই আমার আমি সময় থাকত। আপনাকে সেই আ বয়ান দেখাতে চাই যেটা ডিপি যাদব গত সপ্তাহে আবকে আদালতে এখানে এই জায়গায় যেখানে আপনি বসে আছেন, আচ্ছা। সেখানে বসে কি বলে গেছেন আপনার সম্পর্কে। যে পুলিশরা ওই রাতের অন্ধকারে ১:৩০টার সময় আপনি একটা মডেল নগ্ন দেহে মদ পরিবেশন করছিল, ওখানে কতজন পুলিশ অফিসার উপস্থিত ছিল? আমাদের সমাজ কি আদৌ এটার মান্যতা দেয়? বিনা, আপনি শুনছেন উনি কি আমার তো হাসি বলছেন? পাচ্ছে। উনি বলছেন যে বলছি, মদ সার্ভ করছিল। যারা হ্যাঁ। রেস্টুরেন্টে রাত ১:৩০টার সময় মদ খাওয়াচ্ছিল, যে রেস্টুরেন্ট ছিল তার মালিক আর তার স্ত্রীকে কেন অভিযুক্ত করা হয়নি? কেন ওদের প্রশ্ন করা হয়নি? সেদিন ওই মেয়েটা ওখানে যাই করুক না দেখুন, কেন, ওকে মালিনী হত্যা করার রমানি অধিকার কে স্টেটমেন্ট দিয়েছিল? দেন, ঠিক আছে? মনু শর্মা সামনে দাঁড়িয়েছিল যে হি ইজ নট দ্যাট পারসন। মালিনী রমানি যে ওই রেস্টুরেন্টের মালিক। ডিপি যাদব প্রকাশ্যে এই অভিযোগ করেন, সমস্ত মানুষের সামনে এটা বলেন যে কিভাবে ওখানে মদ পরিবেশন করা হচ্ছিল। উনি এমন শব্দের ব্যবহার করেন জেসিকা লাল সম্পর্কে, এবং উনি বলেছেন এই সম্পর্কে আপনার থেকে জবাব চাওয়া হোক। একদমই ভুল কথা বলছেন। উনি ওখানে ছিলেন না। আমি বুঝতে পারছি না উনি এই কথাগুলো কি করে বলতে পারেন। আমাদের যে রেস্টুরেন্ট আছে দিল্লিতে, ভারতবর্ষে সেটা মোস্ট রেসপেক্টেবল প্লেস। সেদিন রাতে ওখানে ছিল টপ বিজনেস কমিউনিটি ফ্রম সিআইআই থেকে। ওদের বিগ অ্যানুয়াল ডিনার চলছিল এবং সবাই এসেছিল। এটা ছিল দ্য মোস্ট রেসপেক্টেবল গ্রুপ অফ পিপল। আপনি যেকোনো দেশে গিয়ে খোঁজ নিতে পারেন। উনি এই কথাগুলো কি করে বলতে পারেন? আসলে উনি ওরকম ভাবেন। আমরা একদম এরকম নই। ওটা খুবই রেসপেক্টেবল প্লেস আর ওখানে যারা যান তারা প্রত্যেকেই খুবই আ আ আম আ যেটা উনি কোয়ালিফাইড। জেসিকা সম্পর্কে বলেছেন। আর ওই আই এম এম্বারাসড, আই এম শকড। আমি বুঝতে পারছি না উনি কি করে এই কথাটা বলছেন। মেয়েটি খুবই ভালো ছিল। আর ওর সম্বন্ধে এরকম কথা বলার সাহস কি করে হয়? যে ৭ বছর আগে নিজের জীবন দিয়েছে। আমরা খুব চেষ্টা করে যাচ্ছি ওকে জাস্টিস দেওয়ার। উনি কিভাবে এই ধরনের কথা বলতে পারেন আমি বুঝতে পারছি না। আই এম সরি। আমার কাছে
এই ধরনের ল্যাঙ্গুয়েজ সহ্য করা সত্যি খুব ডিফিকাল্ট। বিনা, এটা কি সত্যি নয় যে আপনি একটা রেস্টুরেন্ট চালাচ্ছিলেন যেখানে আপনার কাছে লিকারের লাইসেন্স ছিল না, আইন ভেঙেছিলেন, যে ধরনের পার্টি ওখানে হতো, মানুষ আপনার উপর অসন্তুষ্ট হবে না তো কি হবে? না, না, এই দেখুন আমি ওটার পেনাল্টি যা দেওয়ার ছিল, পেনাল্টি আমরা কোর্টে সেগুলো ডিউ গুলো দিয়ে দিয়েছি। আমাদের এত বড় শাস্তি আরো ভুগছি কারণ আমাদের সবকিছু বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা কেমন আইন যে যদি আমার ওখানে পার্টি হয়ে থাকে, যদি অনেক ধনী বিখ্যাত লোক থাকে, তার মানে কি এটা যে কেউ এসে পিস্তল নিয়ে কাউকে খুন করে যেতে পারে? এবং আ আ যেহেতু আমার রেস্টুরেন্ট আছে, আমার বিরুদ্ধেই অভিযোগ আসবে। এটাও কি কোনো আইন হতে পারে? আমাদের কত অসুবিধে হয়েছে সেটা জানেন? কারুর বাড়িতে হতে পারত, কারুর ফার্ম হাউস, কারুর রেস্টুরেন্টে হতে পারত। আমার এখানে যা ঘটেছে ওখানেও হতে পারত। আ আ আপনি আমাকে বলুন, আমরা এই যে আ আ কোনো আমাদের ভারতে আজকাল কত জায়গায় রিচ অ্যান্ড ফেমাস এ পার্টি হয়ে থাকে। এমন তো ভবিষ্যতেও হবে। তার মানে কি কেউ গান নিয়ে শুট করে দেবে সেলিব্রিটিদের? আর সেই জায়গার মালিকদের ওপর দোষ দেওয়া হবে? বিনা, অভিযোগ এই কারণে লেগেছে, মানুষ বলেছে প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছে, সাক্ষ্য লোপ করার চেষ্টা করা হয়েছে। এই বিষয়ে আপনার থেকে জবাব চাইবো আম একটা ছোট্ট ব্রেকের পর। আপকি আদালতে আজ আমরা মোকদ্দমা চালাচ্ছি বিনা রমানির ওপর। আপকি আদালতে পরবর্তী অভিযোগ বিনা রমানির বিরুদ্ধে। আপকি আদালতে বিনা রামানির উপর অভিযোগ হলো যে ইনি জেসিকা লাল মার্ডার কেসে যাবতীয় তথ্য প্রমাণ মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। বিনা, অনেক খবরের কাগজে, ম্যাগাজিনে লেখা হয়েছিল যে পুলিশকে ইনফর্ম করতে দেরি করা হয়। মার্ডার হওয়ার পর ৪৫ মিনিট অবধি পুলিশকে ইনফর্মও করা হয়নি। এটা একেবারেই ভুল কথা। আ আ দ্য ফার্স্ট মিনিট যখন সায়ন মুন্সি দৌড়ে এসেছিল, আমি ওকে চেঁচিয়ে বলেছিলাম, "প্লিজ কল দ্য পুলিশ।" ইনফ্যাক্ট ইন দ্য ফার্স্ট স্টেটমেন্ট ও যখন ১ম স্টেটমেন্ট দিয়েছিল পুলিশকে হসপিটালে, এটাই ও বলেছিল। আমি ওখানে যখন বলেছিলাম যে, "এই ছেলেটা", সেই সময় আমাকে বীণা রামানি বলেছিল, "পুলিশকে ডাকো।" অ্যান্ড দৌড়ে গিয়ে ও অফিসে বাইরে গেছিল। আর এছাড়াও প্রচুর ছেলে এবং মেয়েরা যাদের নিজেদের সেলফোন ছিল, চেষ্টা করেছিল পুলিশকে খবর দেওয়ার, যেকোনো ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ওরা চেষ্টা করছিল কিভাবে সাহায্য করা যায়। এটা সত্যি নয় যে পুলিশকে ডাকা হয়েছিল অনেক পরে। মোটামুটি আমরা ১০০ তে ফোন করলেই তো সেটা হয়ে যায়। সবাই তো রেসপন্সিবল পিপল। সো সো দ্যাট কিন্তু ইজ অভিযোগ তো নট এটাই যে পুলিশকে এই কারণে দেরি করে ডাকা হয়েছিল কারণ ওখানে যে রক্ত পড়েছিল, যে চিহ্ন ছিল রক্তের হুম, জেসিকা লালের হুম, হুম। মার্ডারের পরে, সেই রক্ত ধুয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, এভিডেন্স টেম্পার করার চেষ্টা করা হয়েছিল। আচ্ছা, এখন আপনি বলুন যে লজিকটা কি? এবং কেউ এক্সপ্লেইন করতে পারলে বলুন, যখন একজন মানুষ, আমি চেষ্টা করে যাচ্ছি ওর জীবন বাঁচাতে, আমি চেঁচাচ্ছি আর বলে যাচ্ছি, "প্লিজ কল দ্য পুলিশ, কল দ্য অ্যাম্বুলেন্স, কল দ্য হসপিটাল।" তখন কোনো ইন্টারেস্ট থাকে রক্তের দাগ মুছে ফেলার? একই লোকের যে ওকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সবার কাছে সাহায্য চাইছে। সেকেন্ডলি, আপনি একবার ভেবে দেখুন, যদি একটা টেবল ক্লথে জড়িয়ে ওকে নিয়ে যাওয়া হয়, যা কিছু ছিল ওই টেবল ক্লথের সঙ্গেই ছিল। আর thirdly, at the hospital when we arrived there, যে ছেলেটি তাকে নিয়ে যায় সে একটু কেশেছিল। তার ফলে যে রক্ত ওর মুখে ছিল সেটা তার জামায় লেগে যায়। আমরা সেই জামাটাও পুলিশকে দিয়েছিলাম। যদি আপনি আমায় অ্যাকিউজ করতেন, যেটা বলছেন যে যে লোকটা শুট করেছিল তার গায়ের রক্ত মুছে দিয়েছিল, তাহলে বলতে পারতেন, "হ্যাঁ, অবশ্যই।" কিন্তু আমি কেন আমাকে এইভাবে অ্যাকিউজ করা হচ্ছে? আমি বুঝতে পারছি না। আমার বিরুদ্ধে আসলে একটা গল্প বানানো হচ্ছে। এটা কি তাদের স্যুট করে? ইট ওয়াজ আ ম্যাটার অফ সাব জুডিস। আমাদের কথা বলা বারণ। আমরা এখন এটা শুনে শকড হয়ে গিয়েছিলাম। আমি প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম মেয়েটাকে বাঁচানো, টু 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 স্টপ দিস বয়। আর এটা ভাবা যে আমি রক্ত মুছে ফেলবো, এখানে লজিকটা কি? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। যতক্ষণে আমি ফিরে আসি, ছেলেগুলো ওকে র‍্যাপ করে ফেলেছিল। তারপর ওকে বাইরে বের করে নিয়ে আসা হয়। তারপর ফার্স্ট কাজ ওকে বাইরে বের করে এনে আমার হসপিটালে কাছে নিয়ে একটা যাওয়া। স্টেটমেন্ট আছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দি সুরেশ চন্দ্রের। এটা ৩০ এপ্রিল ৯৯ এর মাহারৌলি পুলিশ স্টেশনে হুম। উনি বয়ান দাখিল করেন। উনি বলছেন যে আমি কিচেনে বাসন পরিষ্কার করছিলাম, হঠাৎই আমি গুলির আওয়াজ শুনতে পাই। আমি উঠে ভেতরে কাউন্টারে পৌঁছে দেখি ম্যাডাম জেসিকা লাল কার্পেটের ওপর পড়ে আছেন। ওখানে একজন গেস্ট কাপড় আর জল চায়। আমি দৌড়ে কাপড় আর জল এনে দিই। তখন উনি জেসিকা লালের মুখ পরিষ্কার করতে থাকেন। কার্পেটেও রক্ত পড়েছিল। তখন একজন গেস্ট বলে, এখানটা পরিষ্কার করে দাও। আমি কার্পেটে লেগে থাকা রক্ত কাপড় দিয়ে মুছে দিই।
এটা হতে পারে কারণ ইট কুড হ্যাভ বিন হয়ে থাকবে যখন আমি মনুর পিছনে ধাওয়া করেছিলাম, মনু শর্মা ওই গেট পর্যন্ত। কেউ হয়তো এটা বলেছিলেন মানে বলছি গেস্টের পক্ষে এটা স্বাভাবিক যদি বলে থাকেন এসে এই জায়গাটা মুছে দাও। নরমালি সেটাই তো সাধারণ মানুষ করতে চাইবে। ঠান্ডা জল দাও, বরফ আনো। এটা হতেও পারে। হয়েছে হয়তো। কিন্তু আপনি এটা বলছেন কার্পেটে যে রক্ত লেগেছিল সেটা এভিডেন্স হতে পারত, সেটা মোছার কেন চেষ্টা করা ১ম এ হয়েছিল? যদি এভিডেন্স হয়েও থাকতো যখন পুলিশ আসে, তো তাদের তো ভালো করে দেখা উচিত ছিল, ওদের নোটিস করা উচিত ছিল। এখন আজ ৭ বছর পরে আমি ইনভাইট করেছি ওদের প্লিজ কাম অ্যান্ড ডু অল ওভার দ্য ওয়ার্ল্ড ইভেন 20 ইয়ার্স লেটার ওরা অ্যাপ্লাই করে কেমিক্যালস লাইক লিমিনেক্স অ্যান্ড মেনি আদার নেমস এবং এক্স্যাক্টলি যা জানতে চাও জানতে পারো রক্ত সম্বন্ধে। সেই রক্ত এখন রয়েছে জেসিকার বডিতে। ও তখন হসপিটালে। শি বিলংস টু ইনভেস্টিগেটর টু দ্য পুলিশ, হসপিটাল, হোয়াটএভার। রক্ত নিয়ে কি ইস্যু হচ্ছে? প্লিজ এটা মোটেই অতটা গুরুত্বপূর্ণ নয়। ইস্যু দুটো আছে। হ্যাঁ, এক, রক্তের দাগ মোছা হয়। হ্যাঁ। কিছু মানুষের কাছে এটা এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা ছিল। আর দ্বিতীয়ত জেসিকা যে পোশাক পরেছিল হুম। সেটা উধাও হয়ে গেছিল। ওটা একদমই উধাও হয়নি। আমরা টেবিল ক্লথে মুড়ে হসপিটালেই দিয়ে আমি এসেছিলাম। ডক্টর আলোক চোপড়া, যিনি ইয়শলোক হসপিটালের ডক্টর, আচ্ছা। ওনাকে ইনভাইট করেছি এখানে। ওনার একটা অ্যাক্সিডেন্টে দুটো শোল্ডারে খুবই চোট লেগেছে, উনি এখানে আসতে পারবেন না, তাই আমরা ওনার রেসিডেন্ট থেকে ওনাকে লাইভ শুনবো, ওনাকে আচ্ছা। জিজ্ঞেস করব। ডক্টর আলোক চোপড়া, ডক্টর, যে কাপড় জামা জেসিকা পরেছিল যাতে রক্তের দাগ ছিল, সেই জামা কাপড় কি পাওয়া যায়নি? না, জেসিকা লালকে যখন নিয়ে আসা হয়েছিল ওকে একটা শিট বা টেবিল ক্লথে মুড়ে আনা হয়েছিল, বিকজ দ্যাট ওয়াজ দ্য ইজিয়েস্ট ওয়ে অফ পিকিং আপ সামওয়ান হু ওয়াজ লাইক আ ডেড বডি। উনার পোশাক তখন গায়ে পরাই ছিল, আর পোশাকে অল্প অল্প মানে রক্তের দাগও কিন্তু ছিল, পাওয়া গেছে, এবং সেই অবস্থায় ওকে আনা হয়েছিল। তো ওই টাইমে কেউ ওনার পোশাক খোলেনি, এবং যে শিট অথবা টেবিল ক্লথ ছিল সেটাও সাথেই ছিল। ওই অবস্থাতে যেখান থেকে যেভাবে বীণা রামানির প্লেস থেকে ওঠানো হয়েছিল, সেই অবস্থাতে আমার কাছে আনা ডক্টর হয়েছিল। চোপড়া, যে অবস্থায় ওনাকে নিয়ে যাওয়া হয়, বাঁচার কি কোনো আশা ছিল? আপনি আপনার হসপিটাল থেকে অন্য হসপিটালে ট্রান্সফার করেন? আসলে এমন ছিল যে যখন ওকে আনা হয়েছিল ও একদমই কিন্তু যাকে বলা হয় সার্কুলেটরি ফেলিয়ার এ ছিল। যখন ওনার পালস বা ব্লাড প্রেশার মাপা যাচ্ছিল না। আ আ খুব ডিফিকাল্টি ছিল ব্রিথিং এ। টেকনিক্যালি শি ওয়াজ অ্যালাইভ, আই মিন হুইচ মিনস দ্যাট শি ওয়াজ নট ব্রেইন ডেড। কিন্তু দেখেই আপাততভাবে আমার মনে হয়েছিল যে আ ওনার বাঁচার চান্স কিন্তু খুব কম। হাউএভার ইন দ্যাট সেটিং আমি আমার পক্ষ থেকে পুরো চেষ্টা ওকে রিসাসিটেট করার, হুইচ মিনস যে লাংসে টিউব ঢুকিয়েছি, ব্লাড দিয়েছি, কিছু এমন কেমিক্যাল দিই যাতে পালস এবং ব্লাড প্রেশার বাড়ে। আমার সার্জনদের ডেকেছিলাম, নিউরো সার্জনদের ডেকেছি, ইনজুরি অ্যাসেস করার জন্য ক্যাট স্ক্যানও করি, এবং ওই ক্যাট স্ক্যান দেখেই পরিষ্কার বুঝতে পারি যে এই ধরনের ইনজুরি থেকে কেউ বাঁচতেই পারে না। এইরকম স্টেজে জেসিকা লালের পেরেন্টস বলেছিলেন যে, "ভাই, কোনো অ্যাডভান্সড নিউরোসার্জিক্যাল ফেসিলিটি অ্যাপোলোতে আছে?" তো আমি বলি, "আছে তো বটে, কিন্তু এই অবস্থায় তার কোনো রেলেভেন্স নেই।" কিন্তু পরিস্থিতি এমন, সিচুয়েশন ইমোশনাল ছিল, ওরা নিয়ে যেতে চেয়েছিলেন, তো আমি থামাইনি। দেখুন ডক্টর, পাবলিকের অনেক প্রশ্ন আছে, প্রচুর মানুষ এখানে, জনতা এখানে রয়েছেন। কেউ যদি ডক্টরকে প্রশ্ন করতে চান, আপনি জিজ্ঞেস করতে চান, বলুন। হ্যাঁ, যেমন আপনি দেখছেন যে এই কেস এমন জটিল হয়ে উঠেছে যে প্রত্যেক মানুষই কিছু বলছে, তো আমরা কার কথায় বিশ্বাস করব আর কার কথা মিথ্যে বলে মানব? তো এই সম্পর্কে, কারণ আপনি একজন ডাক্তার, যেহেতু আপনি ওই পরিস্থিতিতে চিকিৎসা করেছেন, তো আপনি কি দেখেছেন, কি বলতে চাইবেন দেশকে? আপনি কি করতে পারেন? আপনার নিজের ভাবনা কি দেশের জন্য সত্যিটা মানে জানার? প্রথম কথা তো আমি কিছু ফ্যাক্টস ক্লিয়ার করতে চাইবো। সেকেন্ড হলো যে প্রতিটি ফ্যাক্টসের রেলিভেন্সও থাকা উচিত। যেমন আমাকে প্রশ্ন করা হয়েছিল, ওই ডিফেন্স লয়ার প্রশ্ন করে যে কতটা রক্ত মানে ব্লাড পোশাকে লেগেছিল। উনার পরনে সাদা কামিজ ছিল নাকি হোয়াইট শর্টস পরেছিলেন? শর্টস ছিল তো সেটা ডেনিমের ছিল নাকি কাপড়ের ছিল? কটা আর্টারিজ, কটা ভেইনস, কটা ক্যাপিলারিজ ছিঁড়েছিল? তো এতে তো এমন মনে হচ্ছিল যে ভাই, মেসেজ এটাই ছিল যে ভাই, ডিফেন্সের রিলেভেন্ট কোয়েশ্চেনস করা উচিত, আর কেস ডাইভার্ট করা উচিত নয়, সো দ্যাট মানে যে যেটা আসল বিষয় তাতে কনসেন্ট্রেট করা যায়, যাতে অন্য লোক যারা ইনভলভড ছিল, অন্য লোক যারা নিজেদের পক্ষ থেকে বীণা রামানির মতো খুব পরিশ্রম করে চেষ্টা চালিয়েছিল যাতে যত দ্রুত সম্ভব ওকে কিছু সাহায্য করা যায়,
জেসিকাকে, তাই ওনার যে বোনাফাইড মানে যে বোনাফিডে ছিল তা যেন ডাউট না করা হয়। ডক্টর চোপড়া, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। বিনা, ডক্টর চোপড়া তো একদম পরিষ্কার বলে দিলেন আপনি কোনো ভুল করেননি, আপনার সাপোর্টে উনি দাঁড়িয়েছেন। কিন্তু আপনি এটা জানেন যে আপনাকে এখনো সন্দেহের চোখে দেখা হচ্ছে। কারণ এই যে ডিফেন্স যে নিজেই নিজেকে বাঁচাতে চায়, ১ম বার যে উইটনেস সামনে দাঁড়িয়েছে, না হলে উইটনেস ভয়ের চোটে কোনো না কোনো কারণে পিছিয়ে যায় আর ওরা ছাড়া পেয়ে যায়। এবার ওদের কিছু না কিছু করতেই হবে উইটনেসকে মারার জন্য, শেষ করার মানে চাপ দেওয়ার জন্য, এবং ও যা কিছু সব রকম চেষ্টা করবে। আমরা অনেক ছোট মানুষ, ওরা তো খুব বড় মাপের মানুষ, ওদের চেনাশোনা অনেক, হাত লম্বা। ভগবানের দয়ায় যে বেঁচে আছি, আমরা তো ওদের সাথে লড়তে পারব না। আমরা খুব, খুব সত্যিকারের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। বিনা, আপনাকে কি কঠিন সময় সহ্য করতে হয়েছে? আপনি তো একজন উইটনেস, আপনি কোর্টে গিয়ে নিজের উইটনেস হওয়া খুবই মুশকিল ছিল। খুব, খুব। We need the support of the nation. We get no support. আপনার ধারণা নেই যে কিভাবে আমাদের ফ্যামিলি গত ৭ বছর কাটিয়েছে। ভাষায় প্রকাশ করতে পারবো না। গড ইজ উইথ আস। আমরা বেঁচে আছি এটাই অনেক, বন্ধুদের জন্যও বেঁচে আছি। তাই এই কঠিন সময় পেরিয়েছি। আপনি যেকোনো উইটনেসকে জিজ্ঞেস করে দেখুন এই দেশের। অন্য দেশের ওরা হিরোর সম্মান পায়, এখানে আমরা ফিনিশড। আমাকে এত চেষ্টা করতে হয়েছে যাতে ফ্যামিলি ওয়ার্ল্ডের সামনে হাসি মুখে থাকতে পারে। যে এফোর্ট দিতে হয়েছে আপনার কোনো ধারণা নেই। তাও আমরা শেষ পর্যন্ত ফাইট করব জেসিকার সুবিচারের জন্য। কিন্তু কে আছে আমাদের সঙ্গে, আমি জানতে চাই কে আছে? বিনা, আপনি বলেছেন ওরা খুব ক্ষমতাধর লোক। সব আচ্ছা, ধরনের কখনো ক্ষমতা আছে ওদের কাছে, এই পৃথিবীতে যত ধরনের হয়। দে আর ইন গভর্নমেন্ট পাওয়ার, দে হ্যাভ ওয়েলথ। ওদের কাছে এত সম্পদ যে ওরা সবকিছু কিনে নিতে পারে এই দেশে। আমাদের আছে সততা, এবং আমার কাছে সততা হলো সম্পদের চেয়েও বড়। আমরা এটা প্রমাণ করব যে আমাদের সততা আমাদের নিয়ে যাবে একদম শেষ পর্যন্ত। কিন্তু আপনার কি মনে হয়নি অন্ততপক্ষে দেশের জনতা, মানুষ, পাবলিক আপনার সাথে আছে? না, শুরুতেও ওরা এত ভুল, এই যে ওরা রক্তের কথাটা শুরু করেছে শুরু থেকেই। প্রথমত আমরা এত শকড হয়ে গেছিলাম, ভেবেছিলাম যে কেউ কি করে এটা বিশ্বাস করবে? কিন্তু আমরা বদার করা শুরু করেছিলাম যখন প্রত্যেকটা নিউজ পেপার অন্যদের কপি করছে, একই কথা বলছে। আমি আমার উকিলকে বলেছিলাম আমরা কি করব? তখন ওরা বলেছিল এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই, এটা নিয়ে কোর্টে কথা হবে। যদিও আমরা এখন এটা নিয়ে আলোচনা করতে পারব না। আমরা এই নিয়েই বেঁচে আছি। এত বছর ধরে সহ্য করে যাচ্ছি আর এটা আমার সঙ্গে জড়িয়ে গেছে। I mean, আমরা এমন মানুষ নই যারা এরকম কাজ করব। আমার মতন মানুষ এ ধরনের কাজ করে না। তাছাড়া এর মানেটা কি? আমি তো বুঝতেই পারছি না। কি পাগল নাকি কেউ? আপনি যদি কারোর জীবন বাঁচানোর চেষ্টা করেন তার রক্ত লুকোবেন কেন? প্লিজ যেকোনো কাউকে জিজ্ঞেস করুন যে এর মানেটা কি? মানে আমার তো কোনো ভাষাই নেই কিছু বলার। দর্শকদের প্রশ্ন করব, এই বিষয়ে কেউ কিছু জানতে চান কিনা? হ্যাঁ। I would just like to say thanks to বিনা রামানির মতো মানুষ যারা সমাজে আছেন বলে জেসিকার জন্য জাস্টিস আশা করতে পারছি ৭ বছর বাদেও। এটা শুধু ওনার জন্য, উনি জাস্টিসের জন্য দাঁড়িয়েছেন। আমরা বিশ্বাস রাখি that our country can move forward in this. বিনা রামানির মতো মানুষদের আমরা ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, তাই থ্যাংক ইউ। আমাদের সবার ওনাকে সাপোর্ট করা উচিত, ব্লেম নয়। আমাদের সবার ওকে সাপোর্ট করা উচিত আর পাশে থাকা উচিত যখন ওনার বিনা, এই দরকার। তালিকা বেশ দীর্ঘ অভিযোগের, যেভাবে যত অভিযোগ আপনার উপর এসেছে। কিন্তু একটা ব্রেকের জন্য থামবো এবং ব্রেকের পর যখন ফিরবো তখন বিনা রামানির ওপর আপকে আদালতে জনতার মোকদ্দমার আরও এক পর্ব। আপকে আদালতে আজ আমরা জনতার পক্ষ থেকে মোকদ্দমা চালাচ্ছি বিখ্যাত সেলিব্রিটি বিনা রামানির উপর। আজ আমাদের ফোকাস হলো জেসিকা লাল মার্ডার কেসে। আপকে আদালতে পরের অভিযোগ বিনা রামানির উপর। আপকি আদালতে বিনা রামানির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি সাক্ষ্য দেওয়ার সময় ভয় পেয়েছিলেন।
বিনা, আপনি বলেছেন ওরা খুবই পাওয়ারফুল, শক্তিশালী মানুষ। অনেক মানুষের এটা মনে হয়েছে যখন কোর্টে আপনার সাক্ষী দেওয়ার সময় এসেছিল, আপনি একজন প্রধান উইটনেস ছিলেন, কিন্তু আপনি ভয় পেয়ে গিয়ে ভালো করে সাক্ষী দেননি, যা আপনার বলা উচিত ছিল তা আমি বলতে এই পারেননি। গোটা এপিসোড জুড়ে ৭ বছরের গল্প বললাম। আমার জীবনের সবচেয়ে ডিফিকাল্ট মোমেন্ট ছিল কোর্টের ওই দিনগুলো, যা ২.৫ বছর আগে যেন নাইটমেয়ার, ওই একই কথা মাথায় ঘুরতো। আর প্রেস আমাদের বিরুদ্ধে, আমায় এত প্রেশারে ছিলাম, আমাদের বিজনেস বন্ধ হয়ে গিয়েছিল। খুব সমস্যার সময় ছিল। তো তখন আমার মনে এটাই ছিল যে যখন এই দিনটা আসবে আমি সামনে দাঁড়িয়ে বলব, সবাইকে জানাবো যে সত্যটা কি। এটার জন্যই আমি প্রস্তুত হয়ে গেছিলাম। খুব ভয় দেখানো হচ্ছিল, আ খুবই ধমকানো হচ্ছিল। উম ওটাও অভ্যেস হয়ে গিয়েছিল আমার, খুব বাড়াবাড়ি হচ্ছিল। যাই হোক, যখন ঘটনাটা হয়, যেমন এটা তো আদালত, ওটা তো তেমন নয়। ওখানে আসলে কি ছিল, সামনে জাজ থাকেন, আর আমি এখানে ছিলাম। ডিফেন্সের কাছে প্রায় ১৪ জন উকিল, বেস্ট লয়ার ইন দ্য কান্ট্রি, এবং ওইদিকে ছিল ৯ জন ১০ জন অ্যাকিউজড। আপনি তো জানেনই ওখানে কিরকম হয়। তারপরে ছিল ৩০ জন প্রেসের লোকজন। আর এদিকে আমি একা, আর আমার সাথে একজন প্রসিকিউটর। আম তো যখন ওই মোমেন্টটা আসে, তো ভেতর থেকে একটা অদ্ভুত বিষয় হয়। আমি ভাবছিলাম যে যেকোনো সময় আমি পড়ে যাব। আমার আমার এত ভয় লাগছিল। আমি জানতাম না যে কত জল খেয়েছিলাম। খুব ভয় করছিল। তা সত্ত্বেও ওই ভয়ে আমি যখন পুরো বলি এই ঘটনাটা জাজকে, তখন বলেন যে, "দেখো তো এদের মধ্যে কেউ কিনা?" আমি তো দেখতে পাইনি। জাজ বলেন, আবার বলেন যে, "ওই পিছনে কেউ দাঁড়িয়ে আছো, বাইরে এসো।" যখন বেরিয়ে আসে তখন আমি দেখতে পাই এই ছেলেটাই তো ছিল। আ আ মুখটা একটু চেঞ্জ করেছিল। তো আমি গেলাম ভয়ে, খুব ভয় গিয়ে আমি ওর শোল্ডারে হাত রাখি। আর আমি বলি যে, "এর মতোই দেখতে ছিল।" এবং আর খুব আপনি ভয় পেয়ে বলি, আর এত কিছু বলার পর, এত এর চেয়ে বেশি উনি, আমি বুঝতে পারিনি এত দূরে গিয়ে একজন ছেলের উপরে হাত রাখি। এই ছেলেটাকে এর উপরে কি আমার এগেইনস্ট এ ও হোল্ড করতে পারে? আমি বুঝতে পারিনি। আমার যে ভয় ছিল, সেই ভয় থাকা সত্ত্বেও আমি এত কিছু করলাম যে গিয়ে ওকে চিনতে পারি। আর এটা আমি বলি, আমায় যদি জোরে এটা বলতে হতো, এই সে, তার বদলে আমি বলেছিলাম ওকে তার মতন দেখতে। ওর কাঁধেও হাত রেখেছিলাম। তো এটা মেনে নেওয়া উচিত। আমি বুঝতে পারি না এটা নিয়ে এত আলোচনা করার কি আছে? বিনা, অভিযোগ এটাই যে যখন আদালতে আপনি যান, আপনার যতটা স্ট্রং সাক্ষী দেওয়া উচিত ছিল, তত স্ট্রং এভিডেন্স আপনি এটা দেননি। এটা ৫ বছরের ব্যাপার ছিল। এই ৫ বছর ধরে আমি এটাই বলছি, আমাকে একটা সুযোগ দাও। এই মনু শর্মা এই কাজটা করেছে, ওই করেছে, ওই করেছে। হি ইস দ্য অ্যাকিউজড। I have never had any doubt. আহ যাই হোক, এতে সন্দেহের কোনো ব্যাপার ছিল না। কিন্তু শুরু থেকে আমি এত এটাই বলে জোরের এসেছি। সঙ্গে আপনি এই কথাটা হ্যাঁ, এখানে দর্শকদের সামনে হ্যাঁ। বলছেন, ঠিক এরকমই জোর গলায় কি আপনি আদালতে আবার কথাটা বলতে অবশ্যই। পারবেন? এখানে আমার একটা সুযোগ এসেছে। আমি এবং আমার পুরো ফ্যামিলির ৩ জন একসাথে, এটাই আমাদের ইচ্ছে যে ভগবান এমন দিন দিক যে আমি আবার গিয়ে আইডেন্টিফাই করে এবং হোপফুলি জেসিকা লালের পুরো ঘটনাটার জাস্টিস এনে দেব। আমার খুব ভালো লাগবে সেই দিন। কিছুদিন আগে ইন্টারভিউ দেন সাবরিনা লাল, যিনি জেসিকা লালের বোন। ওনাকে প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় যে বীণা, মালিনী, আপনার হাজব্যান্ড জর্জ যে এভিডেন্স দিয়েছিল সেটা যথেষ্ট নয়? উনি বলেন যে ইট ওয়াজ বীণাস টেস্টিমনি হুইচ ওয়াজ মোস্ট ক্রুশিয়াল। ওনার পুলিশকে দেওয়া স্টেটমেন্ট ছিল একজন প্রত্যক্ষদর্শীর মতোই ভালো, কিন্তু কোর্টে উনি স্পষ্ট করে আইডেন্টিফাই করেননি। উনি বলেছিলেন হি ওয়াজ সামহোয়াট লাইক দ্যাট পারসন। হুম। এই মালিনী এবং বীণার টেস্টিমনি একসঙ্গে পুরো ঘটনাকে এস্টাবলিশ করতে পারত, অ্যান্ড বীণা স্টিল আ ক্রুশিয়াল উইটনেস। I'm a crucial witness and I am much stronger today and I am stand and any opportunity I get আমি সেখানে উপস্থিত হব এবং বলব, হ্যাঁ, আমি নিজের হৃদয় দিয়ে জানি যে আমি ঠিক করেছি। যেটা বেস্ট ছিল, যতটা শক্তি আমি জড়ো করতে পেরেছিলাম, আমি জানি না যদি অন্য কেউ ওই পরিস্থিতিতে ওখানে দাঁড়াতো। ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট মোমেন্ট ইন মাই লাইফ। আমি যতটা পেরেছি এখন করেছি। কেস আবার রিওপেন হবে। আবার যদি আপনাকে উইটনেস হিসেবে ডাকা হুম, হয়, আপনি কি আবার সাহস করে নিজের অবশ্যই। কথা বলতে পারবেন? 100% ইয়েস। এখন আমার অনেক সাহস বেড়ে গেছে। থ্যাংক ইউ। সাবরিনা লাল আরও একটা অভিযোগ আপনার বিরুদ্ধে এনেছে।
ওই ইন্টারভিউতে উনি বলেছেন যে ওনাকে প্রশ্ন করা হয়, আপনার একজন ক্লোজ ফ্যামিলি ফ্রেন্ড আগে বলেছিল যে বিনা রামানি চেষ্টা করেছিলেন যাতে আপনারা এই কেসটা নিয়ে আর না এগোন। উনি বলেছিলেন বিনা আমাকে আর আমার পরিবারকে যা ঘটেছে ভুলে যেতে বলেছিলেন, যেহেতু পাওয়ারফুল লোকের এতে ইনভলভড। আমার বলতে খারাপ লাগছে, এটা সত্যি নয়। আই এম সরি টু সে সাবরিনা। আমি কিছু এরকম বলিনি। প্রশ্নটা করার জন্য থ্যাংক ইউ। সাবরিনা বলেছেন, শি টোল্ড আস ইট মে বি ডেঞ্জারাস ফর আস, যেহেতু আমরা জানি না কাদের বিরুদ্ধে লড়ছি এবং এই কেস পার্সিউ করে আমরা আর কিছুই ফিরে পাবো না। না, সে বুঝতে ভুল করেছে। কিন্তু আমি 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 সিউর আমি নিশ্চয়ই এমন বলেছিলাম। হয়তো আবারও বলবো যখন আম যদি দেখেন আজকাল কি হচ্ছে আমাদের দেশে, আপনি দেখবেন যে কেউ যাকে খুশি শুট করে দিচ্ছে আর আপনার দিকে এমন করে তাকাবে যে কিছুই হয়নি। অফ কোর্স আমি এটা খুবই ভয় পাই। স্ক্যারি অ্যান্ড ইউ আর ডেঞ্জারাস। সেইং ওরা হ্যাঁ, পাওয়ারফুল লোক, ওরা পাওয়ারফুল লোক। ডেঞ্জারাস হ্যাঁ, লোক ছিল, ডেঞ্জারাস ঠিক লোক আছে, ছিল। কিন্তু আপনি বলেছিলেন যে এই কেসটা আর পার্সিউ করা উচিত কখনো না, নয়। কখনো না, কখনো না। এটা উনার একদম ভুল বোঝা। আমি বরং এটা বলতে চেয়েছিলাম, আমি সেই রাতে যখন মনু শর্মাকে দেখেছিলাম, তখন তো আমার ওর নামও জানা ছিল না। আমার মনে হয়েছিল আ আ এত বা বা স সাহসের সঙ্গে এই ছেলে ১ মিনিটও হয়নি কাউকে শুট করেছে। আর আমি কি করে ভয় দেখানোর চেষ্টা করছি আর কিভাবে সোজা মুভ স্ট্রেট ফেস, কোনো ভয় নেই ওর মধ্যে। আ আমার নিজেরও ভয় লাগছিল ওকে সেই সময় আমিও নিজের সাহস দেখাচ্ছিলাম। কিন্তু খুব ভয় পাচ্ছিলাম যে যেকোনো সময় আমাকেও গুলি করে দেবে। কিন্তু আমি নিজেও যখন জেসিকাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিলাম, সেই ১২-১৫ মিনিট আমার মাথার ভিতরে এটাই চলছিল যে এটা কেমন ছেলে? কার ছেলে এটা? আম আ এর এর প্যারেন্টস কেমন, তাদের আপব্রিঙ্গিংস কেমন? হতেই পারে খুব বড়লোক বা কোনো করাপ্ট পলিটিশিয়ান এর আপনি এটা ছেলে বলছেন হবে। যে আপনি ওকে আমি একদমই আগে থেকে চিনতেন কখনো না? না, কখনো না, কক্ষনো না, কক্ষনো না। আর যখন আমি হসপিটালে পৌঁছই, আ যখন জেসিকাকে ভিতরের আইসিইউতে নিয়ে যায়, ব্যাস ৫ মিনিটে সে আসে রেস্টুরেন্টে যারা গেস্ট ছিল, জেসিকার বন্ধু ইত্যাদি কাঁদতে শুরু করে। তো আমি ওদের সবাইকে কাছে টেনে ওদের সবাইকে এভাবে হাত ধরে আমি বলি যে, "চলো আমরা এখন মেডিটেশনে ধ্যানে বসি। আমরা প্রেয়ার করি যাতে জেসিকার লাইফ বেঁচে যায়। ভয় পাওয়ার কিছু নেই।" আমি ছেলেটার মুখ দেখেছি। আমি শুধু এটাই ভয় পাচ্ছি যে বড়লোক পাওয়ারফুল ঘরের ছেলে অথবা কোনো পলিটিক্যাল বা ওয়েলদি ঘরের হবে। আমাদের সবাইকে চাপ দেবে এবং সেই সময় আমি আ সবাইকে কাছে টেনে সাহস জোগাচ্ছিলাম। আমাদের লড়াই করতে হবে। আমরা পিছু হটবো না। আর আমরা তোমরা আমার সঙ্গে থাকবে, কেউ কান্নাকাটি করবে না। আমি বারবার এই একই কথা সবাইকে বলে যাচ্ছিলাম তখন। আমি সবাইকে জড়ো করে আমরা একসাথে লড়াই করব। ভয় পাবো না, কান্নাকাটি করব না। উনি নিশ্চয়ই কোনো পাওয়ারফুল পারসন এর ছেলে। বারবার এইসবই বলছিলাম এবং এই যে আপনি রিপোর্টটা বানাচ্ছেন, এটা একদমই ভুল কথা। আমার ক্যারেক্টার একদমই এরকম নয়। আমি খুবই অনেস্ট এবং ব্যক্তিগত সততায় বিশ্বাসী। যদি আবার দরকার হয় আমি একই উত্তর দেব। সবসময় একইভাবে। শ্রীমতী বীণা রামানি সহানুভূতি দেখিয়েছেন যে জেসিকা লালের সাথে যা হয়েছে তা অত্যন্ত অন্যায় আর কি। যেমন উনি বলেছেন যে, "আমি এখন এই কেসের সম্পর্কে যাই হোক না কেন, এখন পুরো কোঅপারেট করব আর অপরাধীদের শাস্তি দিয়াবো।" তো এই জনতা আপনার উপর কতটা ভরসা করবে যে আপনি ১ম এ ধোঁকা দিয়েছেন, একই কথা রিপিট হবে? নাকি আপনি কিছু করবেন? না, না, আমি একদমই তা করিনি। এটা আপনি ভুল কথা বলছেন। এ এই 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 বা এটা আমি করিনি, কখনোই না। আমি একটু দুর্বল হয়ে পড়েছিলাম। এটাকে ধোঁকা বলা যায় না। না, আপনি বলেছেন যে না, না, আপনি ঘাবড়ে আমি গিয়েছিলেন। বলছি দেখুন, যে কথাটা সত্যি হ্যাঁ। you admit it না, 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 তাই না? আমি অলরেডি জবাব দিয়েছি। সুযোগ পেলে আজ, আগামীকাল, ৫ বছর বাদে, ১০ বছর বাদে একই কথা বলব আমি। ভেরি গুড। হ্যাঁ, এটাই চাই। আমি কিন্তু সত্যি খুব অনেস্ট। এখন পাবলিকের প্রেসারে, হুম, জনতার শক্তির কারণে এই কেস রিওপেন হয়েছে। হুম। এখন আরো একবার যখন আপনার আদালতে যাওয়ার সুযোগ আসবে, জনতা কি এই কথাটা বিশ্বাস করবে যে আপনি সেই জোর গলায় সাক্ষী দেবেন যাতে অ্যাকিউজড চরম শাস্তি পায়? আমি আমার পক্ষ থেকে পুরো জোরের সাথে, পুরো সাহসের সাথে করব। অবশ্যই। যদি আমি সাক্ষী দেওয়ার সুযোগ পাই, জাস্টিস পাওয়াতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দেব আমাকে সেই সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আমি করব। পুরো শক্তি নিয়ে আমি থাকব। I want the opportunity. কি ধরনের কোঅপারেশন পুলিশ চায়, কি ধরনের কোঅপারেশন জুডিশিয়ারি আপনার থেকে চায়, তা নিয়ে কিছু প্রশ্ন আছে। আমরা একটা ব্রেকের জন্য থামবো, আর ব্রেকের পর বীণা রামানের বিরুদ্ধে জনতার মোকদ্দমা চালু থাকবে।
আপকে আদালতে সওয়াল আর জবাবের ঘেরাটোপে রয়েছেন পরিচিত সোশ্যালাইট বিনা রামানি। আপকে আদালতে পরের অভিযোগ বিনা রামানির বিরুদ্ধে। आपकी আদালতে বিনা রামানির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি জেসিকা লাল মার্ডার কেসের ইনভেস্টিগেশনে সাহায্যই করেননি। বিনা, আপনি বলছেন যে এখন যখন এই কেস আসবে আপনি পুরো সাহায্য করবেন। আপনি কি পুলিশের কাছে গিয়ে এটা বলবেন যে আপনি ইনভেস্টিগেশনে সাহায্য করতে তৈরি আছেন? আপনি কি পুলিশের কাছে গিয়ে এটা বলেছেন যে এইবার আপনি স্ট্রং ভাবে পাশে একদম। থেকে সাহায্য করবেন? বরং আমি নিজে, মালিনী এবং আমি নিজেরাই দেখেছিলাম পেপারে আর টিভিতে আসছিল ওদের এগেইনস্টে এই এলওসি। আমরা জানিও না এলওসি কাকে বলে। এলওসি হলো যেমন বাইরে যেতে পারবো না, যেমন যারা অ্যাকিউজড, যারা উইটনেস তারা নয়। তো আমরা শুনছিলাম যে ২-৩ সপ্তাহের ব্যাপার। আমরা খুবই শকড এবং আপসেট ছিলাম। ৫-৬ দিন পর আমরা কোনো নোটিশ পাইনি। তাই মালিনী আর চিফ অফ পুলিশকে কল করি। আমরা গিয়ে দেখা করেছিলাম এবং বলি যে আমরা ১ম দিন থেকে এখানে আছি। আমরা সাপোর্ট করছি, কোঅপারেট করছি আপনাদের সাথে কমপ্লিটলি। সেটাই করব শেষ দিন পর্যন্ত। কিন্তু আমরা কিছু বুঝতেই পারছি না কেন মিডিয়া কেন আমাদের বিরুদ্ধে এই সমস্ত লিখছে? এবং প্লিজ আমাদের অ্যাসুরেন্স নিন এবং এনিওয়ে আমাদের বাড়ি খোলা, আমাদের জায়গা তেমন ওপেন। যা কিছু ঘটেছিল আমাদের সমস্ত স্টাফ সেখানে আছে ২৪ বিনা ঘন্টার মিডিয়ায় জন্য তো এটা এবং বলা জাস্ট হয়েছিল যে আপনারা ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, আপনার হাজব্যান্ড ফরেন পাসপোর্ট হোল্ডার, আপনারা যে কোনো দিন হাওয়া হয়ে যেতে পারেন। কি অদ্ভুত কথা! আমরা নিজেদের চয়েসে ওখানে থাকার বদলে ইন্ডিয়ায় এসে রয়েছি। আমাদের মেয়ের ব্যবসা এখানে। আমরা সবাই চেয়েছিলাম একসঙ্গে থাকতে ভারতে। আমি সারেন্ডার করে দিয়েছি গ্রিন কার্ড। জানি সবাই স্বপ্ন দেখে। আমি সেটা ছেড়ে দিয়ে এসেছি শুধু ভারতে থাকবো বলে। আমরা পালাবো কেন? আমি ভারতীয় হিসেবে গর্বিত। আমি ভারতীয়, সারা বিশ্ব ঘোরা আমার। আমি গর্বিত ভারতীয় বলে। আর আমাকে দেখে কি আমার অদ্ভুত কথা। এই সমস্ত প্রশ্ন করলে আমার খুব অবাক লাগে। ওরা আ রিয়ালি আমার কাছে কোনো উত্তর নেই। এখনো খুবই ডিফিকাল্টির সাথে আমাকে অ্যালাউ করা হয়েছিল আমার নিসের বিয়েতে। ৩ দিনে ফিরে এসেছিলাম। আমি ৩ দিনে ফিরে এসেছি। আমি পালাবো কেন? পাবলিককে প্রশ্ন করি যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, প্লিজ বলুন। রমানী দেবী, যেমন আপনি বলছিলেন যেদিন থেকে আপনি উইটনেস হয়েছেন এই কেসে আপনি খুব প্রবলেম ফেস করছেন। আপনাকে ভয় দেখানো হয়েছে, ধমকানো হচ্ছে দোষীর পক্ষ থেকে। যদি হয় তো আপনি কি দিল্লি পুলিশ থেকে কোনো সহায়তা পেয়েছেন? ওরা বলেছিল যে ওরা সাপোর্ট করবে। They offered us protection. We had protection the first time before our testimony. ২.৫-৩ বছর ধরে আমরা সারা সময়ে প্রটেকশন পেয়েছিলাম। এখন আমরা নিজেরাই নিজেদের প্রটেকশনের ব্যবস্থা করেছি। আমরা আর ওয়েট করিনি। পুলিশ অফার করেছিল কিন্তু আমরা বলেছি দরকার নেই। দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। বিনা, এই বিষয়ে কি গ্যারান্টি আছে যে এবার যখন আপনি কোর্টে সাক্ষী দিতে যাবেন তখন আপনার ভয় লাগবে না? না, এবার ভয় লাগবে না। কারণ এবার পাবলিক সাপোর্ট আমি পেয়েছি। আর তার থেকেও বেশি আমাদের প্রাইম মিনিস্টার এত ভালো স্টেটমেন্ট দিয়েছেন, সোনিয়া গান্ধীও বলেছেন আমরা রি-ইনভেস্টিগেট করতে চাই, আমরা প্রোটেকশন দিতে চাই। চিফ জাস্টিসও এটা বলেছেন এবং প্রেসিডেন্ট একই কথা বলেছেন। ওনারা সত্যিই আমাদের সঙ্গে রয়েছেন। আমরা পেয়েছি এই ১ম বারের জন্য আমরা ফিল করেছি যে আমরা একা নই। আমাদের সঙ্গে সারা দেশ রয়েছে। আপনি আমরা মনে একা করেন নই। দেশের জনতা আপনার সাথে আছে? একদম। আমরা অনেক সিকিউরিটি পাচ্ছি। যে নেতারাও আমাদের পাশে রয়েছেন এই বিষয়ে এবং উইটনেস প্রোটেকশন এর বিষয়ে আমি এত কিছু বলেছি। আমার উইটনেস হওয়ার যে পজিশন সেটা খুবই মানে কঠিন, খুবই ভয়ের। সেই জন্য এবার আমি আর ভয় পাবো না যেমন ১ম বার পেয়েছি। কারণ আমার এটাই মনে হচ্ছে যে আমাদের সকল লিডার্সরা আমাদের সঙ্গে আছেন। এটাই আমাদের সুরক্ষা। বিনা, খুবই রিলেভেন্ট বিষয় আপনি তুলেছেন। এই দেশে সাক্ষীদের প্রোটেকশন দেওয়া উচিত এবং আমাদের পুরো দেশে এই অ্যাটমসফিয়ার আছে। সবাই চায় যে সাক্ষী সাহস নিয়ে, আত্মবল নিয়ে আদালতের সামনে নিজের সত্যিটা তুলে ধরতে পারুক, ওদের প্রপার প্রোটেকশন দেওয়া হোক। আমরা এখন একটা ব্রেক নিয়ে নেব আর ব্রেকের পর শুনে নেব আপকে আদালতে আজকের মোকদ্দমার উপর সুপ্রিম কোর্টের উকিল পিঙ্কি আনন্দের রায়দান। আপকে আদালতে আজ আমরা মোকদ্দমা চালিয়েছি সুপরিচিত সোশ্যালাইট বিনা রামানির উপর। আমরা বিনা রামানিকে প্রশ্ন করেছি জেসিকা লাল মার্ডার কেসের বিষয়। বিনা রামানি জেসিকা লাল কেসের প্রধান সাক্ষী। ওনার কাছে জানতে চাইছি উনি প্রমাণ নষ্ট করেছেন কিনা। আমরা বিনা রামানিকে প্রশ্ন করেছি
যে উনি কি এখন সাক্ষী দেওয়ার সময় সাহসের সঙ্গে দেবেন কিনা। এখন শুনবো আপকে আদালতে আজকের জাজ সুপ্রিম কোর্টের লয়ার পিঙ্কি আনন্দের রায়দান। সমস্ত সাক্ষীর বয়ান শোনার পরে আর জনতার যে ক্রোধ এবং বীণাজির বয়ান শোনার পরে যেটা বুঝতে পারা যায়, অনেকগুলো অভিযোগ আছে বীণাজির বিরুদ্ধে। জনতা সব দিক থেকে দেখেছে যে কি করেছেন কি করেননি, কিন্তু এমন অনেক অভিযোগ আছে যেগুলো ভিত্তিহীন। যদি অভিযোগ দেখি যে আইন উনি পালন করেননি, সেটা ছিল লিকারের লাইসেন্স না থাকা, সেটা ভুল না ঠিক সেই বিষয়টা ঠিক আছে, কিন্তু এর সাথে জেসিকা লাল মার্ডারের কোনো ডিরেক্ট নেক্সাস নেই। সেই ভুলের কি জরিমানা হবে, কত জরিমানা হওয়া উচিত, সেটা আলাদা ম্যাটার। আপনি বীণা কোনো অপরাধকে লুকোনোর জন্য, ভিত্তিহীন প্রমাণ করার জন্য এভিডেন্স লুকানোর চেষ্টা করেছেন, এই কথার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই রক্তের যে সব স্টোরি আছে, যে রক্তের দাগ মুছে ফেলা বা পরিষ্কার করা হয়েছে, তার অ্যাকচুয়ালি কোনো ডাইরেক্ট রেলেভেন্স কেসের সাথে নেই। মার্ডার হয়েছিল এই বিষয়ে কিন্তু কোনো ইস্যু নেই, ওর গান দিয়ে মার্ডার হয় সে বিষয়েও কোনো ইস্যু নেই। সেই জন্য ওই রক্ত মোছার বা না মোছার এবং তাতে বীণার কোনো রোল আছে এমন কোনো প্রুফ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু যে মূল বিষয়টা আমাদের সামনে, যেমন জেসিকা লালের কেসে বীণাজির কি রোল ছিল এবং থাকা উচিত ছিল, জনতা চায় যে জেসিকা কেস একটা এমন কেস হোক যাতে এস্টাবলিশ হয়ে যাক যে আইনের দ্বারা সুবিচার হয়। যদি জনতা চায়, লোক চায়, আইন চায়, ধরে নিন আপনি চান এবং মিডিয়া চায়, তো সেই জন্য যদি আজকের দিনের কেস রিওপেন হয় আর বীণাজি নিজের পুরো কনফিডেন্সের সাথে বলেন যে উনি ফিরে গিয়ে সঠিক বয়ান দিতে প্রস্তুত আছেন, তাহলে তার জন্য আগে থেকে দেখতে হবে যে আমরা পুরোপুরিভাবে একটা মার্ডার কেসকে নিজের ভিত্তিতে বানিয়ে আমাদের পুরো সিস্টেমটাকে রিভাইজ করি, আর যে অপরাধী তাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। এটাই হলো আমার আজকের রায়দান। এই আশা নিয়ে আর এই বিশ্বাসের সাথে যে এখন আবার যখন এই কেস কোর্টে আসবে, বীণা রামানি সাহস নিয়ে সাক্ষী দেবেন, যে মানুষগুলো জেসিকা লালকে হত্যা করেছিল তারা শাস্তি পাবে। আজকের মোকদ্দমা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার দেখা হবে এক নতুন ব্যক্তিত্বের সাথে। ততক্ষণের জন্য নমস্কার।